বিদেশের ঝলমলে আলো, কৃত্রিম জাঁকজমক আর যান্ত্রিক জীবন ছেড়ে আকাশ যখন তার চিরচেনা মেঠো পথ ধরে গ্রামে ফিরল, তখন চারপাশের বাতাস ছিল এক নিদারুণ শোকে ভারী। স্টেশনে তাকে কেউ নিতে আসেনি, আর আসার কথাও নয়। তার বড় ভাই রাজীবের আকস্মিক মৃত্যু পুরো পরিবারকে এক জীবন্ত পাথরে পরিণত করেছে। আকাশ যখন ধুলোবালি মাখা শরীরে বাড়ির উঠোনে পা রাখল, গোধূলির আবছা আলোয় সে থমকে গেল। বারান্দার খুঁটি ধরে নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি পরা এক তরুণী। সে রূপা, তার বড় ভাইয়ের স্ত্রী। মাত্র 1 বছরের সংসার ছিল তাদের, কিন্তু নিয়তি সব কেড়ে নিয়েছে। রূপার ভেজা চুল পিঠের ওপর ছড়িয়েছিল, আর তার চোখের কোণে লেগেছিল এক আকাশ শূন্যতা। আকাশের মনে হলো বিষাদের এত সুন্দর রূপ সে আগে কখনো দেখেনি। কিন্তু সে মুগ্ধতা স্থায়ী হলো না। রাতে আকাশের বাবা তাকে নিজের অন্ধকার ঘরে ডেকে অত্যন্ত কড়া গলায় বললেন, রাজীব চলে গেছে বলে রূপা এই বাড়ির পর হয়ে যায়নি। ও আমাদের ঘরের লক্ষ্মী। ওকে আমরা কোথাও যেতে দেব না। তুই ওকে বিয়ে করবি। আকাশের পায়ের তলা থেকে মুহূর্তে মাটি সরে গেল। সে মনে মনে ভালোবাসে নদীকে। সে যখন উচ্চ শিক্ষার জন্য লন্ডনে আছে, নদীর সাথে কাটানো রঙিন দিনগুলো আর বিদেশের মাটিতে বোনা স্বপ্নগুলো আকাশের চোখে ভেসে উঠল। সে চিৎকার করে প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার মায়ের চোখের জল, বাবার জেদ আর পরিবারের সম্মানের কাছে সে হেরে গেল। এক গভীর রাতে, কোনো জাঁকজমক ছাড়াই, কেবল কয়েকজনের সাক্ষীর প্রস্তুতিতে রূপার সাথে আকাশের বিয়ে হয়ে গেল। বাসর ঘরে ঢুকে আকাশ রূপার দিকে একবারও ফিরে তাকালো না। সে সোজা জানালার ধারে গিয়ে বুক ভরা ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে রইল। রূপা তখন বিছানার এক কোণে মাথা নিচু করে বসেছিল। তার পরনে লাল শাড়ি আর হালকা সোনার গয়না তাকে অপূর্ব লাগছিল। নববধূর সেই রূপ আকাশের পুরুষ মনকে এক মুহূর্তের জন্য দোলা দিলেও নিজের ভেতরের জেদকে সে শক্ত করল। সে রূপার দিকে ঘুরে অত্যন্ত রুক্ষ স্বরে বলল, শোনো, বাবা মায়ের চাপে পড়ে এই বিয়ে আমি করেছি ঠিকই, কিন্তু তোমাকে কোনোদিন আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমার মনে অন্য একজন আছে, আর সে শুধুই নদী। তুমি এই ঘরের কেবল একজন অশ্রিতা হিসেবে থাকবে, এর বেশি কিছু আশা করো না। রূপা কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে রইল। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জল অগ্র হিসেবে বালিশের বুকে মিশে গেল। শুরু হলো এক অসম লড়াইয়ের গল্প। বিয়ের পর 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু আকাশের কাছে মনে হচ্ছে সে একজন জনহীন মরুভূমিতে আটকা পড়েছে। এ বাড়িতে সবাই আছে, কিন্তু কারোর সাথে তার মনের মিল নেই। বিশেষ করে রূপা, যাকে সে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারছে না। আকাশ সারাদিন ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে কাজ করে, অথবা ফোনে নদীর সাথে কথা বলে সময় কাটায়। নদী এখন লন্ডনে আছে। তার বিলাসবহুল জীবন আর আকাশের প্রতি তার কৃত্রিম ভালোবাসা আকাশকে পুরোপুরি অন্ধ করে রেখেছে। রূপা প্রতিদিন ভোরে উঠে বাড়ির সব কাজ একা হাতে সামলায়। আকাশের বৃদ্ধ বাবা মায়ের সেবা করা এবং রান্না বান্না সবই সে নিজে নিখুঁতভাবে করে, কিন্তু আকাশের সামনে গেলেই সে ভয়ে কুঁকড়ে যায়। আকাশ তাকে দেখলেই বিরক্ত হয়, যেন রূপা কোনো অপরাধ করেছে। একদিন দুপুরে আকাশ ড্রয়িং রুমে সোফায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। রূপা ঘরে ঝাড়ু দিতে এসে দেখলো আকাশের গায়ের চাদরটা নিচে পড়ে গেছে। সে খুব সাবধানে ভয়ে ভয়ে চাদরটা তুলে আকাশের গায়ের ওপর টেনে দিতে লাগলো। ঠিক তখনই রূপার হাতের মৃদু স্পর্শ আর তার শরীরের চেনা সুবাস আকাশের চোখ জড়ানো ঘুম ভেঙে দিল। আকাশ চোখ মেলতেই রূপা লজ্জায় ও ভয়ে কিছুটা পিছিয়ে গেল। রূপার এই সজ্জল জড়তা আর ডাগর চোখের চাউনি আকাশের বুকে এক অদ্ভুত দোলা দিল। রূপার এই মায়াবী রূপ দেখে আকাশের ভেতরে পুরুষ মন তীব্র এক আকর্ষণ অনুভব করলো, কিন্তু পরেক্ষণেই নদীর প্রতি অন্ধ ভালোবাসা আর নিজের অহংকার তাকে আবার নিষ্ঠুর করে তুলল। সে রূপাকে ধাক্কা দেওয়ার মতো করে
ধমক দিয়ে বলল, আমার ঘরে আসার বা আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। নিজের সীমার মধ্যে থাকো। রূপা আর একটি কথাও বলল না। ভাতের থালাটা টিপয়ের ওপর রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখের জল আকাশ দেখতে পেল না, কারণ সে তখন ফোনে নদীর পাঠানো একটি মেসেজ পড়তে ব্যস্ত। নদী লিখেছে, আকাশ, আমি একটা নতুন হীরের নেকলেস দেখেছি, খুব সুন্দর। তুমি কি পাঠাবে কিছু টাকা? এখানে লাইফটা বড্ড এক্সপেন্সিভ হয়ে উঠেছে। আকাশ কোনো চিন্তা না করেই তার জমানো টাকা থেকে একটা বড় অঙ্ক নদীকে পাঠিয়ে দিল। সে ভাবল, নদী তো তার আসল আপনজন, অথচ যে মেয়েটি তার ঘরের এক কোণে পড়ে থাকে, তার সেবা করছে, তাকে সে আশ্রয়, তার বেশি আর কিছু ভাবতে পারছে না। এক শুক্রবার আকাশ সিদ্ধান্ত নিল সে নদীকে সারপ্রাইজ দেবে। সে জানতে পেরেছিল নদী কয়েকদিনের জন্য ঢাকা এসেছে তার এক আত্মীয়র বাড়িতে। আকাশ রূপাকে বা বাড়ির কাউকে কিছু না জানিয়েই বাইক নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। রূপা তখন রান্নাঘরে আকাশের জন্য নাস্তা তৈরি করছিল, কিন্তু আকাশ তার দিকে ফিরেও তাকালো না। শহরে পৌঁছে আকাশ নদীকে ফোন করলো না। সে চেয়েছিল হুট করে সামনে গিয়ে দাঁড়াবে। নদী যে রেস্টুরেন্টে নিয়মিত যায় সেখানে গিয়ে আকাশ অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর সে দেখলো একটি দামি গাড়ি এসে থামলো। আকাশের বুকটা ধক করে উঠল খুশিতে। কিন্তু গাড়ি থেকে নদী যখন নামলো, আকাশের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। নদী একা নয়, তার সাথে একজন সুঠাম চেহারার যুবক। তারা একে অপরের হাত ধরে হাসাহাসি করছে। নদী সেই যুবকের কাঁধে মাথা রেখে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ভেতরে ঢুকলো। আকাশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর অদম্য রাগ আর কষ্ট নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। তাদের টেবিলের সামনে গিয়ে আকাশ যখন দাঁড়ালো, নদী চমকে উঠল। তার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের বিরক্তি ফুটে উঠল। নদী অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আকাশ, তুমি এখানে? তোমাকে তো আসার কথা বলিনি। আকাশ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, নদী, এই ছেলেটা কে? আর তুমি তো বলেছিলে তুমি আমাকে ছাড়া আর কাউকেই চেনো না। নদী ঠান্ডা গলায় হাসলো, বলল, দেখো আকাশ, ইমোশনাল হও না। ও আমার ফিউচার হাজবেন্ড, জয়। খুব রিচ। ও আমাকে লন্ডনের সিটি সেন্টারে ফ্ল্যাট দিচ্ছে। তুমি তো কেবল মিডল ক্লাস ড্রিম নিয়ে পড়ে আছো। আর তোমার সাথে আমার সম্পর্কটা তো একটা টাইম পাস ছিল। তাছাড়া তুমি এখন বিবাহিত, তোমার বাড়িতে তোমার ভাইয়ের বউ আছে। তোমার সাথে আমার ফিউচারটা কি? আকাশ স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটির জন্য সে তার পরিবারকে তুচ্ছ করেছে, নিজের স্ত্রী রূপাকে দাসের মতন রেখেছে, সেই মেয়েটি তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। নদী আরো যোগ করলো, আর হ্যাঁ, তোমার পাঠানো টাকাগুলো আমার শপিং এ বেশ কাজে লেগেছে। থ্যাঙ্কস ফর দ্যাট। এবার যাও এখান থেকে, সিন ক্রিয়েট করো না। আকাশ আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারল না। অপমান আর কষ্টে তার মাথা ঝিমঝিম করছিল। সে কোনো মতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। বাইরে তখন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জলে আকাশের চোখের জল মিশে একাকার হয়ে গেল। সেদিন রাতে আকাশ যখন বাড়ি ফিরল, সে প্রচন্ড নেশাগ্রস্ত ছিল, সারা শরীর কাদায় মাখা। গেট খুলতেই রূপাকে সামনে দেখলো সে। রূপা তাকে এই অবস্থায় দেখে আঁতকে উঠল। সে বলল, আপনার এই অবস্থা কেন? হাত ধরুন, ভেতরে চলুন। কিন্তু আকাশ রূপার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার সব রাগ যেন রূপার ওপর গিয়ে পড়ল। রূপার মায়াবী চেহারা আর তার যত্ন যেন আকাশকে ভেতরের ক্ষতকে আরো বাড়িয়ে দিচ্ছিল। সে রূপাকে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। রূপার চোখের ভয় আর তার ঠোঁটের কাঁপুনি আকাশকে এক মুহূর্তের জন্য অবশ করে দিচ্ছিল। এক তীব্র অদীম আকর্ষণে সে রূপার খুব কাছে চলে গেল, কিন্তু পরেক্ষণেই নদীর দেওয়া আঘাতের সব রাগ তার মাথায় চড়ে বসলো। সে রূপাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। রূপা দেওয়ালে সজোরে আঘাত পেল, কিন্তু সে টু শব্দটি করলো না। সে শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ নেশার ঘোরে চিৎকার করে বলল, সব তোমার জন্য। তুমি না থাকলে আজ নদী আমাকে ছেড়ে যেত না। কেন তুমি এই বাড়িতে এসেছো? কেন আমার ঘাড়ে চেপে বসেছো? তুমি আমার জীবনে একটা অভিশাপ।
রূপা নিচু স্বরে শুধু বলল, আমি তো আপনাকে কিছু বলিনি। আপনি কষ্ট পেয়েছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে আঘাত করে যদি আপনার কষ্ট কমে তবে তাই করুন। আকাশের ভেতরে তখন এক তাণ্ডব চলছে। সেই রাতে আকাশ ঘরের সব জিনিসপত্র তছনছ করলো এবং রূপার ওপর তার সমস্ত ক্ষোভ উগরে পড়ল। অন্ধকার রাতে রূপার দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ ঘরের চার দেওয়ালের প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু আকাশ ছিল তার নিজের যন্ত্রণায় অন্ধ। সকালে যখন আকাশের জ্ঞান ফিরল, সে দেখল রূপা মেঝেতে এক কোণে কুঁকড়ে পড়ে আছে। তার কপালে জখম, জমাট বাঁধা রক্তের দাগ। আকাশের মনে পড়ল গত রাতে সেই বীভৎস স্মৃতি। সে বুঝতে পারল সে এক নিরাপদ মানুষের ওপর চরম জুলুম করেছে। এক গভীর অনুশোচনা তাকে গ্রাস করলো, কিন্তু তখন ক্ষমা চাওয়ার মতন সাহসও তার নেই। সে আয়নায় নিজের মুখ দেখে নিজের ওপর চরম ঘৃণা হলো তার। সে বুঝতে পারল এই বাড়িতে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। রূপার করুণ চোখগুলো তাকে প্রতি মুহূর্তে অপরাধী সাব্যস্ত করবে। আকাশ কারো সাথে কোনো কথা না বলে নিজের ব্যাগ গোছাতে শুরু করলো। রূপা ঘরের দরজায় এসে দাঁড়ালো। তার চোখে জল নেই, আছে এক গভীর শূন্যতা। সে খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? আকাশ তার দিকে না তাকিয়ে উত্তর দিল, যেখানে খুশি। এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার। তোমার মুখ আমি আর দেখতে চাই না। রূপা শান্ত গলায় বলল, আমার মুখ দেখার দরকার নেই, কিন্তু আপনার বাবার শরীরটা ভালো না, অন্তত ওনার জন্য থেকে যান। আকাশ চিৎকার করে বলল, না, থাকবো না। তোমরা সবাই মিলে আমাকে এই নরকে ঠেলে দিয়েছো। আমি আজই বিদেশে চলে যাচ্ছি। আকাশ ঘর থেকে বেরিয়ে গেল। তার মা বাবা অনেক অনুরোধ করলেন, কিন্তু আকাশ কারো কথা শুনল না। সে জানতো না যে রূপা তখন এক গোপন কথা বলতে তাকে ছটপট করছিল। রূপা কয়েকদিন ধরেই বুঝতে পেরেছিল তার শরীরের ভিতরে এক নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে। সে আকাশের সন্তানের মা হতে চলেছে, কিন্তু আকাশের চোখে যে ঘৃণা সে দেখলো, তাতে এই আনন্দের সংবাদ দেওয়ার সাহস তার হলো না। রূপা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখলো আকাশের ট্যাক্সিটা ধুলো উড়িয়ে গ্রামের মেঠো পথ ধরে মিলিয়ে যাচ্ছে। আকাশ একবারও পেছনে ফিরে তাকালো না। সে ভাবলো সে মুক্তি পাচ্ছে, কিন্তু সে জানতো না সে আসলে এক বিশাল ঋণের বোঝা রূপার ঘাড়ে ফেলে দিয়ে যাচ্ছে। বিদেশে পৌঁছে আকাশ নিজেকে কাজে ডুবিয়ে দিল। সে ফোন নম্বর বদলে ফেললো, বাড়ির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। সে চেয়েছিল সবকিছু ভুলে নতুন করে শুরু করতে, কিন্তু রাতের অন্ধকারে যখন সে একা থাকতো, রূপার সেই রক্তাক্ত কপালের ছবি তার চোখের সামনে ভেসে উঠত। নদীর বিশ্বাসঘাতকতা তাকে যতটুকু না নষ্ট করেছিল, তার চেয়ে বেশি দগ্ধ করেছিল রূপার নিথর সহ্য শক্তি। দিন দিন এই গভীর অপরাধ আর একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। নিজেকে শান্ত করতে সে অতিরিক্ত মদ্যপ পান শুরু করেছিল। রাতে ঘুম আসতো না বলে মদের বোতলই হলো তার একমাত্র সঙ্গী। ঠিক মতো খাওয়া দাওয়া না করা আর রাত জেগে বিশেষভাবে মদ্যপ পান করার কারণে আকাশের শরীরটা ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছিল। অন্যদিকে বাড়িতে রূপার দিনগুলো কাটছিল অবর্ণনীয় কষ্টে। আকাশের বাবা আকাশের চলে যাওয়ার শোকে শয্যাশায়ী হয়ে কিছুদিন পরেই মারা গেলেন। রূপাকে এখন ডাবল লড়াই করতে হচ্ছিল। একদিকে অসুস্থ শাশুড়ির সেবা, অন্যদিকে নিজের শরীরের ভেতরে বেড়ে থাকা সন্তানকে আগলে রাখা। গ্রামের মানুষ নানা কথা বলতো, স্বামী ফেলে রেখে চলে গেছে, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল। রূপা কারো কথায় কান দিত না। সে কেবল আকাশের একটা পুরনো শার্ট বুকে জড়িয়ে রাতের বেলা কাঁদতো। সে জানতো আকাশ তাকে ঘৃণা করে, তবুও সে প্রার্থনা করতো আকাশ যেন ভালো থাকে। 9 মাস পর রূপার কোলে আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। রূপা তার নাম রাখলো মায়া। মায়ার চোখগুলো হুবহু আকাশের মতন। মায়াকে বুকে নিয়ে রূপা ভাবলো, এই তো আকাশের শ্রেষ্ঠ উপহার। রূপা কষ্ট করলেও মায়াকে খুব যত্ন করে বড় করতে লাগলো। সে প্রতিদিন আকাশের একটি পুরনো ডায়েরিতে চিঠি লিখতে শুরু করলো। সেই চিঠিতে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল মায়ার ছোট ছোট দুষ্টুমির কথা আর আকাশের জন্য এক বুক প্রার্থনা।
5টি বছর কেটে গেল। আকাশের লিভার আর হার্ট দুটোই অতিরিক্ত মদ আর তীব্র মানসিক যন্ত্রণা পুরোপুরি নষ্ট হয়ে গেল। বিদেশের বড় বড় ডাক্তাররা জানিয়ে দিলেন যে তার হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। কোনো ওষুধ আর তাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়ে আকাশের মনটা ডুকরে কেঁদে উঠল। তার চোখের সামনে নদীর মুখ ভেসে উঠল না, ভেসে উঠল রূপার সেই শান্ত স্নিগ্ধ চেহারাটা আর তার কপাল থেকে গড়িয়ে পড়া রক্তের দাগ। আকাশ বুঝতে পারল সে এক অলীক মরীচিকার পেছনে ছুটে নিজের ঘরের জ্যান্ত লক্ষ্মীকে পায়ে ঠেলেছে। মৃত্যুর আগে রূপার কাছে ক্ষমা না চাইলে তার আত্মা কোনোদিন শান্তি পাবে না। সে তার সমস্ত ধন সম্পত্তি, গাড়ি বাড়ি ওখানেই ফেলে রেখে জীর্ণ ও রুগ্ন শরীর নিয়ে ধুঁকতে ধুঁকতে দেশের উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের রক্তিম আলোয় আকাশ যখন তাদের গ্রামের মেঠো পথে পা রাখল, তখন তার শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে, চারপাশটা কেমন নিস্তব্ধ। পরিচিত গাছপালাগুলো যেন আজ শোকাতুর। বাড়ির গেটের সামনে এসে আকাশ থমকে দাঁড়ালো। কলিং বেল চাপার শক্তিও তার হাতে ছিল না। অনেক দ্বিধা কাটিয়ে সে দরজায় ধাক্কা দিল। কিছুক্ষণ পর দরজা খুলল একটি ছোট্ট মেয়ে। 5 বছর বয়স হবে তার। পরনে একটা সাধারণ ফ্রক। মেয়েটির চোখের দিকে তাকিয়ে আকাশ পাথরের মতন দাঁড়িয়ে রইল। এই চোখ তো তার নিজের, এই ধারালো নাক, এই চাহনি, এ যেন আকাশের এক ছোট্ট সংস্করণ। মেয়েটি অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করল, আপনি কে? কাকে খুঁজছেন? আকাশ কথা বলতে পারল না। তার গলা বুঝে এলো। ঠিক সেই সময় ভেতর থেকে আকাশের বৃদ্ধা মা লাঠি হাতে নিয়ে ভর দিয়ে বেরিয়ে এলেন। ছেলেকে এই কঙ্কালসার অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আকাশ কাপা গলায় শুধু জিজ্ঞেস করলো, মা, রূপা কোথায়? ঠিক তখনই ঘর থেকে রূপা হ্যারিকেন হাতে বারান্দায় বেরিয়ে এলো। আকাশকে এই জীর্ণ কঙ্কালসার এবং মৃত্যু পথযাত্রী অবস্থায় দেখে রূপার হাত থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। আকাশ আর নিজের শরীরটাকে ধরে রাখতে পারল না। সে রূপার পায়ের কাছে ধপাস করে ভেঙে পড়ল। সে রূপার ধুলো মাখা পা দুটো দুই হাতে জড়িয়ে ধরে শিশুর মতন ডুকরে কেঁদে উঠল। রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ওপর খুব জুলুম করেছি। নদীর মতো এক মরীচিকার পেছনে ছুটে আমি নিজের ঘরের লক্ষ্মীকে চিনতে পারিনি। ভগবান আমাকে শাস্তি দিয়েছেন রূপা। আমি আর বাঁচব না। রূপা তার সমস্ত অভিমান ভুলে চোখের জল ধরে রাখতে পারল না। সে তখনই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং আকাশকে টেনে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। আকাশের মাথাটা রূপার চাদরে ওমে আর তার চেনা সুবাসের মধ্যে পরম আশ্রয় পেল। রূপা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। কোনোদিন আপনার ওপর আমার রাগ ছিল না। এই দেখুন আমাদের মায়া, আপনার মেয়ে। আকাশ অবাক হয়ে মায়ার চোখের দিকে তাকালো। কাপা হাতে মায়ার মুখটা ছুঁয়ে তার কপালে শেষ একটা চুমু খেলো। তারপর রূপার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ক্ষীণ ও অস্পষ্ট স্বরে বলল, আমাকে তোমার বুকে আর একটুখানি জায়গা দেবে রূপা? বড্ড শীত করছে আমার, বড্ড ক্লান্তি। রূপা আকাশকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। আকাশের চোখের কোণ দিয়ে শেষ এক ফোঁটা অশ্রু গড়িয়ে রূপার হাতে পড়ল। আর রূপার চাদরের ওমে আকাশের শেষ নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে গেল। রূপা আকাশকে জড়িয়ে ধরে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু আকাশ তখন সব অপরাধ বোধ, কষ্ট আর পৃথিবীর সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত হয়ে অন্য এক দুনিয়ায় চলে গেছে। সে কোটিপতি হয়ে দেশে ফিরেছিল, কিন্তু রূপার একটুখানি ভালোবাসার কাঙাল হয়ে তার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মায়া তার মায়ের আঁচল ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর শিউলিতলার অন্ধকার তখন পুরো বাড়িটাকে গ্রাস করছিল। আকাশ চলে গেল, কিন্তু রূপার জন্য রেখে গেল এক সারা জীবনের একাকিত্ব, এক বুক স্মৃতি আর তাদের ভালোবাসার প্রতীক মায়াকে। আর মায়াকে আগলে রাখার এক নতুন লড়াই। গল্পটি ভালো লাগলে এবং রূপার এই নিঃশব্দ ত্যাগ ও আকাশের করুণ পরিণতি আপনাদের মন ছুঁয়ে গেলে অবশ্যই একটি লাইক করুন
এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলের পরবর্তী সমস্ত আবেগঘন গল্পের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।